বারান্দার কোণে ছেঁড়া খাটিয়ায় কুণ্ডলি বাঁকিয়ে শুয়ে থাকে বুড়োটা, ঠিক একটা জড় পদার্থের মতো। মুখের চামড়া জুড়ে ফুটে ওঠা হাজার বলি রেখায় ফুটে ওঠে কত না বলা ইতিহাস। খড়ি ওঠা হাত পা আর মরা মাছের মতো চোখ দুটোর ঘোলাটে চাউনি, মাথায় কয়েকটা সাদা চুল, আর একটা নোংরা কাপড় জড়ানো শরীরের অপ্রয়োজনীয় একটা মনুষ্যত্বের জন্তুর মতো। মাঝে মাঝে কেসে উঠে জানান দেয় সে বেঁচে রয়েছে। রঞ্জার কেমন যেন ভয় লাগে আজকাল বুড়োকে দেখলে। তবে বুড়োটা কথা বলে না। সকালে একটা ভাঙা কাপে লাল চা আর কলাইয়ের বাটিতে মুড়ি বা জল চিড়ে, দুপুরে একটু শাক ভাত, কোনো কোনো দিন দেড়ি গুগলির চচ্চড়ি, কখনো বা শাপলা সেদ্ধ। যেমন জোটে বুড়ো তাই খায়। রাতে দুটো গুড় রুটি বা ছাতু মাখা দিলেই হয়ে যায়। অবশ্য এর বেশি ওদের জোটে না। যা জোটে তাই ওরা ভাগ করে খায় বেঁচে থাকার জন্য। মাঝে মাঝে রঞ্জা ভাবে, একে কি বেঁচে থাকা বলে? রঞ্জার মানুষটা সেই কাক ভরে দুটো বাসি পান্তা খেয়ে শহরে যায় মজুর খাটতে। কাজ জুটলে ফিরতে রাত হয়, কাজ না জুটলে বেলা থাকতে গ্রামে ফিরে রেললাইনের ধারে ঠেকে ঢুকে বাংলা চোলাই খায়। রঞ্জা সকালে 3 বাড়ি বাসন মাজে, ফেরার পথে মিতিদের পুকুর থেকে গেড়ি গুগলি আর শাক পাতা নিয়ে ফেরে। কখনো দুটো চুনো মাছ বা কই মাছ পেলে হরির দোকান থেকে বাকিতে একটু তেল পেঁয়াজ চেয়ে আনে। ক্ষেত থেকে দুটো আলু তুলে আনে, সেদিন দুমুঠো চাল বেশি নেয়। বুড়োটা আজ এতগুলো বছর এভাবে শুয়ে থাকতে দেখে রঞ্জার এক এক সময় মনে হয়, ওটা ঠিক মানুষ তো? সকালে একবার ওঠে বুড়ো, ঠুকঠুক করে লাঠি ঠুকে পাশের এদো পুকুরে যায়। বিকেলেও কখনো একবার যায়। ওটুকু না গেলে ওই নোংরা রঞ্জাকেই ঘাঁটতে হতো। ওটাই প্রমাণ সার আছে এখনো। গত 5 বছরে বুড়োটার মুখে কাশির শব্দ ছাড়া কোনো শব্দ পায়নি রঞ্জা। অথচ বিয়ে হয়ে এসে রঞ্জাই বুড়োর দাপট দেখেছিল। বুড়ো তখন চৌধুরীদের লেঠেল ছিল। এর ওর ক্ষেতের ফসল দেনার দায় যখন চৌধুরীদের লোকেরা কেটে নিত, এই বুড়ো একা লাঠি হাতে বুক চিতিয়ে দাঁড়াতো। একা 50 জনকে আটকাতে পারত বুড়ো। রঞ্জা বিয়ে হয়ে এসে দেখেছিল ওর মানুষটা মেজ চৌধুরীর খাস লোক। তখন রঞ্জার পরনে উঠত ডুরের শাড়ি, পায়ের উপর মল, কানে গলায় ছিল রূপোর মাগড়ি। 17 বছরের রঞ্জার কালো ছিপছিপে শরীরটা টানে মানুষটা ঘরে ফিরত। কখনো রঙিন ফিতে, টিপের পাতা, ঠোঁটের রং, নয় মাথার তেল আনত মানুষটা ওর জন্য। আর ছিল ছোট্ট ছন্দা, ঠিক যেন একটা রঙিন প্রজাপতি। রঞ্জার ননদ, বৌদি বলতে অজ্ঞান। বাচ্চা মেয়েটা ছিল বর্ষার মেঘের মতো চঞ্চল, বৃষ্টির মতো স্নিগ্ধ। বুড়ো বাপের মুখের ওপর ওই মেয়ে শুধু কথা বলতে পারত। এই ঘরের লাগোয়া জমিতে বড় কাঁঠাল গাছটায় দড়ির দোলনায় দোল খেত ছোট্ট ছন্দা। বাতাবি, জামরুল আর পেয়ারা গাছে বাদরের মতো লাফিয়ে উঠত। মৃত্যুদের পুকুর এক ডুবে এপার ওপার করত। ওর চঞ্চলতায় হার মেনেছিল গাছের পাখি থেকে কাঠবেড়ালি। কার যে নজর লেগেছিল রঞ্জা জানে না। 10 বছর আগের সেই জলঝড়ের রাতে মাত্র 12 বছরের মেয়েটা যে কোথায় হারিয়ে গেল। রঞ্জার মেয়েটা তখন খালি পিপি বলতে শিখেছিল। বাড়িতে সবাই চুপ করে গেলেও সেই অবুঝ শিশু পিপির খোঁজ করেই যেত। এরপরেই বাপটা বুড়ো হয়ে গেল রাতারাতি কেমন করে যেন। কাজ ছেড়ে সারাক্ষণ পরীকে নিয়েই থাকত। 3 বছরের পরই পিপিকে ভুলতে দাদুকে আঁকড়ে ধরেছিল। ততদিনে মেজ চৌধুরী গত হয়েছে, রাজত্ব ছোট চৌধুরীর হাতে। সবাই বলতো ছোট চৌধুরী সাক্ষাৎ শয়তান। গ্রামের মেয়েরা কেউ রেহাই পেত না ওর নোংরা নজর থেকে। রঞ্জার মানুষটার কাজ আগেই গেছিল। সেবার বর্ষায় নদীর ভাঙনে আবাদি জমিটাও গেল। বাধ্য হয়ে রঞ্জা কাজ নিয়েছিল মিত্রদের বাড়ি আর প্রাসাদদের বাড়িতে। মানুষটা শহরে গেছিল কাজের খোঁজে, আর বুড়োটা বাড়ি আর পরীকে আগলে রাখত। মাঝে মাঝে বিড়বিড় করে কি সব বলতো আর দীর্ঘশ্বাস ফেলত। মিতিদের বাড়িতেই কানাঘুষোয় কথাটা শুনেছিল রঞ্জা। ছন্দা ছাড়া গ্রামের আরো কিছু বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছিল। প্রমাণ না থাকলেও সবাই পেছনে ছোট চৌধুরীর নাম করত। লোকটার নিত্য নতুন মেয়ে ছেলে লাগে, কচি মেয়েদের দিকেই বেশি নজর। বিকৃত রুচির লোকটা পয়সার জোরে পুলিশকে কিনে রেখেছিল। 5 বছর আগে এক শীতের বিকেলে
পরি গেছিল ক্ষেত থেকে মটরশুঁটি তুলতে। পলু, ওর খেলার সাথী, এসে বুড়োকে বলেছিল পরীকে তুলে নিয়ে গেছে ছোট চৌধুরীর লোক। বুড়ো লাঠি হাতে একাই ছুটেছিল চৌধুরী বাড়ি, কিন্তু লোহার দরজার ওপার থেকে পরীর চিৎকার শুনলেও বুড়ো দরজা ভাঙতে পারেনি। ভেতরটা ভেঙে গেছিল বুড়োর। চৌধুরীদের লোকেরা ফেলে গেছিল একটা দলা পাকানো লাশের মতো বুড়োকে ওই খাটিয়ায়। তারপর থেকে 5 বছর বুড়োটা জড় পদার্থ হয়ে বেঁচে আছে। রঞ্জার মানুষটা মদ ধরেছিল মেয়েকে ভুলতে, আর রঞ্জা কয়েকদিন পর বুকে পাথর বেঁধে 3টে পেটের জোগাড় করতে নেমেছিল। পেটগুলো যে অবুঝ। অমৃতার ভরা মাস, অত বড় পেটটা নিয়ে চলতে কষ্ট হয়। পরের অমাবস্যায় বিয়োবে মনে হয়। ভাতের ফ্যানটুকু ওকে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় রঞ্জা। কমলি তো তার মেয়ের মতোই। পরের পর ওকেই আঁকড়ে ধরেছিল রঞ্জা। কমলিও ওই বাড়ির চান্তিতেই ঘোরে, ছন্দার মতো, পরের মতো চঞ্চল সে। সেদিন সন্ধ্যে মিটিদের বাড়ি কাজ শেষে ফেরার পথে চেঁচামেচিটা কানে গেছিল রঞ্জার। ক্ষেতটা পার করে তেলি পুকুর, তার পাশেই ভাঙা মন্দির পার করে বড় বটগাছ। বাঁশবনের শেষে ওদের ভিটেটাই গ্রামের শেষ সীমানা। তারপর রেলের জমি পার করে স্টেশন। চেঁচামেচিটা ওদিক থেকেই আসছে। আবার কি হলো? কোডাক ডাকে ওর মন। দ্রুত পা চালায়। বাসঝাড়ের সামনে ভিড়ের মাঝে চেনা গলাটা পেয়ে ওর পা দুটো মাটিতে গেঁথে গেছিল। সামনে গিয়ে সবটা দেখে গাটা কেমন গুলিয়ে উঠেছিল রঞ্জার। এরা মানুষ? বুড়োটা তখন চিৎকার করে চলেছে, আমার ছন্দা, পরি, সব কটাকে খেয়ে শখ মেটেনি তোর? আর কত সর্বনাশ করবি? আজ তোকে শেষ করে ফাঁসি যাব আমি। অতজন মিলেও বুড়োকে ধরে রাখতে পারছে না। বুড়োর লাঠির ঘায়ে লুটিয়ে পড়েছে রক্তাক্ত প্রায় উলঙ্গ ছোট চৌধুরী। একটা কেন্নর মতো গুটিয়ে গেছে ওর পৌরুষ। একপাশে ভারী পেটটা নিয়ে পড়ে রয়েছে কমলি। না না, পরি না, ওটা ছন্দা। হাতে বেথুয়া শাক ফেলে ছুটে আসে রঞ্জা। কমলিকে কোলে টেনে নেয়। রক্তে ভিজে ওঠে কাপড়। মা হতে পারল না কমলি। আর্তনাদ করে ওঠে আরেক মা, পরি। শেষবারের মতো কেঁপে ওঠে রক্তে ভেজা কমলির কালো শরীরটা। চোখের কোণে 2 ফোঁটা জল। বুড়োটা তখনও পা দিয়ে লাথি মারছে ছোট চৌধুরীকে। আর একটাকেও খেতে দেব না, আজ তোকে শেষ করব। আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। গুজগুজ ফিসফাস চলছে। শেষ অবধি কিনা চৌধুরীর এই বিকৃত রুচি। কুকুরটার পেটটা দেখেও মায়া হলো না। অসুরও অধম লোকটা। রঞ্জা কমলিকে জড়িয়ে ধরে বলে, কমলিও যে মেয়ে, মেয়ে জন্মটাই ওর অভিশাপ।